হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকের এই ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা নিয়ে এসেছি ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো বিভিন্ন পরীক্ষায় খুব কাজে লাগে। ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল এবং আদার্স বিভিন্ন পরীক্ষাতে কিছু কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো সচরাচর এসে থাকে এবং যেগুলো ক্লিয়ার করলে, যেগুলো স্টাডি করলে আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো, এই আশা রেখে আজকের এই ক্লাস শুরু করছি। প্রত্যেকের সাথে থাকো। আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো ভিডিওটির শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে, এবং ভালো ভালো ক্লাস যেগুলো আগামীতে আসতে চলেছে সেগুলো তোমাদের জন্য খুব উপযোগী হবে এই আশা রেখে বলবো যে লাইক, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, হোয়াট হ্যাপেন্স টু দ্য বডি অন হুইচ ওয়ার্ক ইজ ডান। যখন কোনো বস্তুর উপরে কাজ করা হয়, হোয়াট হ্যাপেন্স টু দ্য বডি অন হুইচ ওয়ার্ক ইজ ডান। কোনো বস্তুর উপরে যখন বল প্রয়োগ করব এবং বস্তুটার ডিসপ্লেসমেন্ট হবে, তার মানে যখন কার্য সম্পাদিত হবে, তখন নিচের কোন কথাটি সত্য? অপশন এ, ইট লসেস এনার্জি। অপশন বি, ইট গেইনস এনার্জি, শক্তি অর্জন করবে। নো চেঞ্জ ইন দ্য এনার্জি, কোনো শক্তি চেঞ্জ হবে না। অপশন ডি, ফার্স্ট ইট লসেস এনার্জি দেন ইটস গেইন এনার্জি, প্রথমে এনার্জি লস করবে তারপর এনার্জি গেইন করবে। আমাদের মনে রাখতে হবে অ্যান্সার পাওয়ার জন্য খুব ছোট্ট কনসেপ্ট, যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, যখনই কোনো একটা বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করব বা বল প্রয়োগ করব, তখন বস্তুটার সরণ ঘটবে, তখন কার্য সম্পাদিত হবে। এবং যখনই কার্য সম্পাদিত হবে, তখন অবশ্যই গেইন অফ এনার্জি, অবশ্যই মনে রাখবে গেইন অফ এনার্জি, এনার্জির গেইন হবে, এনার্জি অর্জিত হবে। সেক্ষেত্রে অ্যান্সার হবে অবশ্যই অপশন বি, ইটস অলওয়েজ গেইনস এনার্জি, শক্তি সঞ্চিত হবে। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট কোশ্চেন আশা করি ক্লিয়ার। সেকেন্ড দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে an electric bulb is 60 watts। আমরা জানি বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা থাকে 60 ওয়াট, 100 ওয়াট, এইভাবে লেখা থাকে। 60 ওয়াটের একটি বাল্ব ইউজড ফর 50 আওয়ার্স, 50 ঘন্টা কাজ করলো। হাউ মেনি ইউনিটস অফ ইলেকট্রিক্যাল এনার্জি আর কনজিউমড ইন কিলোওয়াট আওয়ার। এখানে শুধুমাত্র জানতে চেয়েছে যে একটি বাল্ব, সে যদি 60 ঘন্টা মানে 60 ওয়াটের বাল্ব হয় এবং সে যদি 50 ঘন্টা ধরে চলে, তাহলে আমাদের এনার্জি কনজিউমড কিলোওয়াটে কত হবে। আমাদের খুব সহজে এটা সলভ করা যায়। কি বলছে দেখো, পি, পি মানে হচ্ছে পাওয়ার। পাওয়ার ইকুয়াল টু হচ্ছে এনার্জি, এনার্জি বাই টাইম। পাওয়ার ইকুয়াল টু হচ্ছে এনার্জি বাই টাইম। আমরা জানি P ইকুয়াল টু W বাই T, আমরা জানি P ইকুয়াল টু W বাই T, এবং W মানে কিন্তু এনার্জি, W মানে কিন্তু এনার্জি। ঠিক আছে, ওয়ার্ক মানে যদি এনার্জি হয়, তাহলে এখানে খেয়াল করো পাওয়ার ইকুয়াল টু এনার্জি বাই টাইম, আমাকে বার করতে বলেছে এনার্জি। তাহলে এনার্জি কত হবে বলো, এনার্জি ইকুয়াল টু হচ্ছে পাওয়ার ইনটু টাইম। পাওয়ার ইনটু টাইম, এখানে খেয়াল করো আমাকে বলেছে কিলোওয়াট আওয়ারে বার করতে। তোমাকে পাওয়ার দেওয়া আছে কত 60 ওয়াট, টাইম দেওয়া আছে কত 50 আওয়ার্স, 50 50 আওয়ার্স বলা আছে, কিন্তু এখানে কিন্তু ওয়াটে আছে। ওয়াটকে যদি কিলোওয়াট করতে হয়, ওয়াটকে যদি কিলোওয়াট করতে হয়, তাহলে সংখ্যাটা দাঁড়াবে কত, 60 কে করলে দাঁড়াবে 0.06 কিলোওয়াট, 0.06 কিলোওয়াট ইনটু হচ্ছে W, ইনটু হচ্ছে 50, ইনটু হচ্ছে 50 আওয়ার্স। তাহলে পুরো দাঁড়ালো তোমার কিলোওয়াট আওয়ার্স। আমার কনভার্ট হয়ে গেছে। এবার দেখো অ্যান্সার দাঁড়াবে কত, 0.06 ইনটু 50, 3 কিলোওয়াট
3 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, খুব সহজে আমি মুখোমুখি করতে পারবো। এটা এখানে আমি ডিটেইলসে বললাম তোমাদের বোঝানোর জন্য। আমি পরীক্ষা হলে তো আমরা তো টাইম পাবো না, সেক্ষেত্রে শুধু মনে রাখবে ওয়াট ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম। তোমাদের পাওয়ারকে কিলোওয়াটে কনভার্ট করতে হবে, আর সময় তো তোমার ঘন্টাতে বলাই আছে। 0.06 ইনটু 50 পাবো কত? 3 কিলোওয়াট। অ্যান্সার পাবো 3 কিলোওয়াট। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, আমি এখানে একটা এক্সপ্লেনেশন বলে দিচ্ছি কোশ্চেন নাম্বার 2 এর। তোমরা পরে যারা বুঝতে পারোনি বা একটুখানি কনফিউশন থাকলো, অবশ্যই এটা দেখে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা তোমরা পরে দেখে নিতে পারো। চলে আসি কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ডস আপন হুইচ ফ্যাক্টর। কাজ কোন ফ্যাক্টরটার উপরে ডিপেন্ড করে না। ডাজ নট, আমাদের পরীক্ষাতে ভুল হয়, এখানে নট কথাটা খেয়াল করবে। নট কথাটার জন্য আমাদের পরীক্ষার সময় পরীক্ষাতে অনেক সময় ভুল হয়ে থাকে। আমরা কোশ্চেন অ্যানসার করে আসি, কিন্তু নট ঠিক আছে বা ঠিকঠাক না পড়ার জন্য ডাজ নট হবে না ডাজ হবে, তার জন্য নির্ভর করে তখন আমরা অ্যানসারগুলো ভুল করে আসি। এখানে দেখো, ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড আপন হুইচ ফ্যাক্টর, কার উপরে ডিপেন্ড করছে না। আমরা জানি কাজ তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। কাজ, ওয়ার্ক, ডিপেন্ডস অন, কাজ তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। অপশনে মনে রাখবে তুমি বল প্রয়োগ করছো, তার উপরে ডিপেন্ড করছে, তাহলে ফোর্স অপশন বি। এক নম্বর হচ্ছে ফোর্স, দুই নম্বর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তুমি বল প্রয়োগ করেছো কিন্তু ডিসপ্লেসমেন্ট যদি না হয় তাহলে কাজ হয় না, ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করছে। তাহলে সেকেন্ড হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তিন নম্বর হচ্ছে তুমি যখন বল প্রয়োগ করছো মনে করো এদিকে, আর বস্তুর ডিসপ্লেসমেন্ট মনে করো হয়েছে এইদিকে, তাহলে বল প্রয়োগের কোনো একটা উপাংশ বা প্রযুক্ত বলের কোনো একটা উপাংশ তোমার আনুভূমিক বরাবর হয় f cos থিটা। এই cos থিটার যে থিটা, সেই থিটাটা কিন্তু এটা। প্রযুক্ত বল এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, প্রযুক্ত বল এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই থিটার উপর নির্ভর করে যে আমার প্রযুক্ত বল যেটা অ্যাপ্লাই করব, যে বলটা আমি অ্যাপ্লাই করব সেটা কতটা কাজ দেবে আমাকে। ঠিক আছে, এবং তখন আমরা অবশ্যই জানি থিটার মান যখন 0 ডিগ্রি হয়, থিটার মান যখন 0 ডিগ্রি হয় তখন কাজ পাওয়া যায় ম্যাক্সিমাম। থিটা যখন 90 ডিগ্রি হয় তখন কাজ হয়ে যায় মিনিমাম বা 0। আর থিটা যখন 180 ডিগ্রি হয় তখন কাজ কত হয়? তো কাজের পরিমাণ হয় নেগেটিভ। আমি কাজ পাবো কিন্তু কাজের পরিমাণ হয় নেগেটিভ। আমরা অবশ্যই থিটার উপরে ডিপেন্ড করছে। থিটাটা হচ্ছে, থিটাকে যদি আমি ভাষায় বলি, তো ভাষাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। পরিষ্কার? তাহলে এখানে খেয়াল করো, আমার ডিসপ্লেসমেন্ট নির্ভর করছে, ইনিশিয়াল ভেলোসিটি নির্ভর করবে না। সি বলছে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট, অবশ্যই থিটা। ডি বলছে অ্যাপ্লাইড ফোর্স, যেটা আমি পেলাম আগেই, অ্যাপ্লাইড ফোর্সের উপর ডিপেন্ড করছে। ডিপেন্ড করছে না কার উপরে? অ্যানসার হবে ইনিশিয়াল ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট। ইনিশিয়াল ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট কোন একটা অবজেক্টের প্রাথমিক গতিবেগের উপরে নির্ভর করছে না। পরিষ্কার? আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4। হুইচ স্টেটমেন্ট is oblique or correct about the law of reflection? রিফ্লেকশন বা প্রতিফলন, রিফ্লেকশনের বাংলা হচ্ছে প্রতিফলন, আমরা প্রত্যেকেই জানি। প্রতিফলন, প্রতিফলন সংক্রান্ত কোন কথাটি সত্য সেটাই আমাদের জানতে চেয়েছে। কারেক্ট, অনেক সময় আবার কোনটা সত্য নয় সেটা জানতে চাইতে পারে। তাহলে কারেক্ট কোনটা খুঁজে বার করতে হবে। অপশনে দেখো কি বলছে। অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, প্রতিফলন কোণ, ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। আমরা শিখেছিলাম যে যখন আলোর প্রতিফলন হয়, যখন আলোর প্রতিফলন হয়
আপতিত রশ্মি এটা, এটা প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে তোমার নরমাল অবিলম্ব নরমালের রেসপেক্টে, এটা হচ্ছে আপতন কোণ আই, এটা হচ্ছে প্রতিফলন কোণ আর। আমরা প্রতিফলনের প্রথম সূত্রই পড়েছিলাম আই ইকুয়াল টু আর, তার মানে প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়। তাহলে অবশ্যই এক নম্বরটা ঠিক হবে। বি বলছে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে and normal drawn to the point of incidence all lie in the same plane। ঠিক আছে, তার মানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে এই যে অবিলম্ব, এই তিনটা হচ্ছে একই সমতলে থাকে, এই তিনটা একই সমতলে থাকে, এটা হচ্ছে সেম প্লেন, মনে রাখবে সেম প্লেন। তাহলে অপশন এ ও ঠিক, অপশন বি ও ঠিক, আমাদের সঠিক অ্যান্সার হবে অবশ্যই অপশন সি, বোথ এ এন্ড বি। অপশন এ এন্ড বি দুটোই আমাদের সঠিক। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 5, which of the following is the function of superconductor। আমরা পড়েছিলাম কন্ডাক্টর, শুধু কন্ডাক্টর মানে হচ্ছে পরিবহন, ইনসুলেটর মানে হচ্ছে শুধু কন্ডাক্টর মানে হচ্ছে কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী, ইনসুলেটর মানে হচ্ছে অপরিবাহী, কন্ডাক্টর কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী, মনে রাখবে কন্ডাক্টর মানে পরিবাহী যে পরিবহন করে। ইনসুলেটর ইনসুলেটর মানে হচ্ছে অপরিবাহী, যে পরিবহন করে না, কোন অবস্থাতে পরিবহন করে না। 3 নম্বর একটা আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর যাকে বলি আমি অর্ধ পরিবাহী। ঠিক আছে, যাকে বলি আমি অর্ধ পরিবাহী। এখানে জানতে চেয়েছে সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর মানে যার রেজিস্ট্যান্স বা রোধ থাকে না বললেই চলে, অলমোস্ট জিরো। এখানে বলছে হাই রেজিস্ট্যান্স কখনোই নয়, কন্ডাক্ট ইলেকট্রিসিটি এট লো টেম্পারেচার এটাও নয়, কন্ডাক্ট ইলেকট্রিসিটি এট হাই টেম্পারেচার এটাও নয়। সুপার কন্ডাক্টর মানে হচ্ছে নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি পরিবহনের জন্য অলমোস্ট কোনো রেজিস্ট্যান্স বা রোধ বা বাধা থাকে না, সেক্ষেত্রে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি, নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি। Next question, question number 6. Consider the following statements is related to the force of friction। ঘর্ষণ সংক্রান্ত কোন কথাটি সত্য? ঠিক আছে, ঘর্ষণ সংক্রান্ত কোন কথাটা সত্য? এখানে কারেক্ট অবশ্যই বেছে নিতে বলছে, ঘর্ষণ সংক্রান্ত কোন কথাটা সত্য। কি বলছে দেখো, it is the force resisting the relative motion of solid surface, fluid layer and material element sliding against each other। আমরা এটাই জানি যে ঘর্ষণের সংজ্ঞাই হচ্ছে এটা, যে ঘর্ষণ কোনো একটা বস্তুকে একটা তলের রেসপেক্টে আরেকটা তলে যেতে বাধা সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে অবশ্যই এক নম্বরটা কারেক্ট হওয়া উচিত। 2 নম্বর বলছে when surfaces which are in contact move relative to each other, the friction between the two surfaces converts kinetic energy, খুব গুরুত্বপূর্ণ কথা, convert kinetic energy into thermal energy, অবশ্যই তাপ শক্তিতে পরিণত করে। এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, সেই জায়গা থেকে অ্যানসারটা অবশ্যই করা যায় যে অপশন এ 1 নম্বর এবং 2 নম্বর, অ্যানসার হবে অপশন সি, both 1 and 2 দুটোই হচ্ছে কারেক্ট, both 1 and 2 দুটোই হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। পরিষ্কার, কোশ্চেন নাম্বার 6 এর অ্যানসার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, the the resistance of a wire is inversely proportional to the, রেজিস্ট্যান্স মানে রোধ, আমরা একটু আগে দেখলাম রেজিস্ট্যান্সটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যার উপরে ডিপেন্ড করে যে পরিবাহিতা কতটা বেশি বা কম হবে। এখানে বলছে রেজিস্ট্যান্স বা রোধ অফ এ ওয়্যার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, একটা ওয়্যারের রেজিস্ট্যান্স বা রোধ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল to the length of the wire, area of the cross section of the wire, 1/4 of its diameter, 1/3 of its diameter। আমরা ভালো মতোই জানি যে রেজিস্ট্যান্স আর লেন্থ অফ দ্য ওয়্যার এর সঙ্গে প্রপোর্শনাল, এটা হবে প্রপোর্শনাল।
মনে থাকবে আশা করি। এবং রেজিস্ট্যান্স হচ্ছে পরিবাহী তারের এরিয়া, ক্রস সেকশন এরিয়ার সঙ্গে হচ্ছে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল। ক্রস সেকশন এরিয়ার সঙ্গে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এ ফর এরিয়া, এরিয়া অফ ক্রস সেকশন, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মনে থাকবে আশা করি। তাহলে অ্যান্সার হবে অবশ্যই অপশন বি। রেজিস্ট্যান্স কিভাবে সম্পর্কযুক্ত লেন্থের সঙ্গে প্রপোর্শনাল, কিভাবে সম্পর্কযুক্ত এরিয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এখানে ইনভার্সলি প্রপোর্শনাল অবশ্যই এরিয়া অফ দা ক্রস সেকশন অফ দা ওয়্যার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, how much force does 1 coulomb of electric charge exert on an equal charge placed at a distance of 1 meter from it? এখানে বলছে কুলম্বের সংজ্ঞা, একদম কুলম্বের সংজ্ঞা থেকেই কোশ্চেন, যে একটা ইলেকট্রন 1 কুলম্ব of electric charge exert on an equal charge placed at a distance, যখনই 1 মিটার দূরত্বে রাখবো, এই ডিসটেন্সটা যখনই 1 মিটার হবে, এই দূরত্বটা যখনই 1 মিটার হবে, 1 মিটার, ঠিক আছে, এটা 1 মিটারের রেসপেক্টে 1 কুলম্ব, এবং এই 1 কুলম্বের ক্ষেত্রে এই মানটা হয়, মনে রাখবে, 9 × 10⁹ নিউটন। এই ফোর্সের পরিমাণ হয় 9 × 10⁹ নিউটন। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। কুলম্বের সংজ্ঞা থেকে ডাইরেক্ট কোশ্চেন নাম্বার 9, what should be present in a substance to make it a conductor of electricity? ইলেকট্রিসিটি কন্ডাক্টর, পরিবাহী, তাকে পরিবাহী বানানোর জন্য অবশ্যই কি থাকা দরকার? আমরা একটু আগে দেখলাম পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এবং সুপার কন্ডাক্টর, অতি পরিবাহী। তাহলে এই জায়গা থেকে খেয়াল করো, অবশ্যই ফ্রি ইলেকট্রন থাকতে হবে। খুব সহজ কোশ্চেন। ফ্রি ইলেকট্রন থাকা বাধ্যতামূলক। ইলেকট্রনই তোমাকে তড়িৎ পরিবহন করতে সাহায্য করবে। এবং আমরা এটাও জানি, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে, তড়িৎ পরিবহন হবে তার বিপরীত দিকে, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলছে? 1 ওহম ইজ ডিফাইন্ড এজ, 1 ওহম কে ডিফাইন করব কিভাবে? এটা খুব সহজ কোশ্চেন। ওহম কিসের ইউনিট? ওহম হচ্ছে রেজিস্ট্যান্স, যাকে আমি R দিয়ে ডিফাইন করি, ঠিক আছে, তার ইউনিট। এটা হচ্ছে ওহমের সাইন। রেজিস্ট্যান্স এখানে বলছে, দেখো সম্পর্কগুলো দেখো, ভোল্ট আর হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যানসার হবে অবশ্যই অপশন এ, ভোল্ট এবং অ্যাম্পিয়ার। রেজিস্ট্যান্স, ভোল্ট, এটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স, আর হচ্ছে অ্যাম্পিয়ার হচ্ছে আই হচ্ছে তোমার কারেন্ট। তিনজনের সম্পর্ক হচ্ছে V = IR। আমাকে এখানে দেখো ওহমের সঙ্গে সম্পর্ক বলেছে, R = V/I। তাহলে V এর ইউনিট কি? V এর ইউনিট ভোল্ট, আর I কি? I হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ওহম সমান সমান ভোল্ট বাই অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে অ্যানসার হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 11, which is not true about the noble gases? নোবেল গ্যাস নোবেল গ্যাসগুলো আশা করি প্রত্যেকের মনে আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নোবেল গ্যাসগুলো সম্পর্কে কোন কথাটা সত্য? এখানে বলছে দে আর নন মেটালিক ইন নেচার, আমরা জানি সেটা হয়। দে এক্সিস্ট ইন অ্যাটমিক ফর্ম, অবশ্যই থাকে। দে আর রেডিওঅ্যাক্টিভ ইন নেচার,
এখানে একটু কিন্তু আছে। ডি বলছে জ্যানন ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ এবং দোষ, এটাও ঠিক। এখানে দেখো রেডিও অ্যাক্টিভ সবকটা নয়, শুধুমাত্র রেডন হচ্ছে রেডিও অ্যাক্টিভ। রেডন ছাড়া বাকিগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভ নয়। সেক্ষেত্রে এখানে বলেছে দে আর, প্রত্যেককেই বোঝাতে চেয়েছে সবাই রেডিও অ্যাক্টিভ, কিন্তু মনে রাখবে সবাই রেডিও অ্যাক্টিভ নয়, অনলি রেডন হচ্ছে রেডিও অ্যাক্টিভ। সেক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো তো, free surface of a liquid behaves like a sheet and tends to contact to the smallest possible area due to, আমরা জানি যে সারফেস টেনশন থেকে এই কোশ্চেনটা দিয়েছে। এখানে বলছে যে একজন সবথেকে কম এরিয়া, একটা জলের ড্রপ বা একটা মার্কারি ড্রপ সবথেকে কম এরিয়া পেতে চায় কেন? মনে রাখবে লিকুইডের ক্ষেত্রে ধর্মই হচ্ছে তাই, সবথেকে ছোট এরিয়া ধরে রাখতে চাইবে বিকজ অফ কোহেসিভ ফোর্স। কোহেসিভ কোহেসিভ ঠিক আছে, কোহেসিভ ফোর্সের জন্য। এই কোহেসিভ ফোর্স মানে হচ্ছে একটা একটা যে কোনো একটা পদার্থের ক্ষেত্রে তার ভিতরের যে আভ্যন্তরীণ ফোর্স সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। আর যখন দুটো আলাদা বস্তুর ক্ষেত্রে খেয়াল করব, দুটো আলাদা সাবস্টেন্সের ক্ষেত্রে খেয়াল করব, তখন সেটা হচ্ছে তোমার অ্যাডহেসিভ ফোর্স। ADHESIV। অ্যাডহেসিভ মানে হচ্ছে দুটো আলাদা বস্তুর ক্ষেত্রে, আলাদা সাবস্টেন্সের ক্ষেত্রে ফোর্স, আর কোহেসিভ মানে তার আভ্যন্তরীণ এবং নিজস্ব বল, সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। যে ফোর্সের জন্য সে নিজেকে সবথেকে কম জায়গাতে আবদ্ধ রাখতে চায়। ঠিক আছে, সবথেকে কম জায়গাতে আবদ্ধ রাখতে চায়। এবং এটা সবথেকে বেশি কার ক্ষেত্রে দেখা যায়? আমাদের প্রচলিত জিনিসগুলোর মধ্যে, প্রচলিত সাবস্টেন্সের মধ্যে Hg, পারদ। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, অ্যান্সার হবে স্মলেস্ট পসিবল এরিয়া ডিউ টু ফোর্স অফ কোহেসিভ বা কোহেশন। ঠিক আছে, অ্যাডহেসিভ ফোর্স জানা হলো, ফ্রিকশন আমরা জানি। সেন্ট্রিফিউগাল ফোর্স কি জিনিস এটাও পড়ানো হয়েছিল, যারা আগের ভিডিও দেখোনি ফোর্সের সম্পর্কে দুটো লেকচার আছে, তোমরা দেখে নেবে আশা করি। সেন্ট্রিফিউগাল ফোর্স সংক্ষেপে বলে দিই, এটা বৃত্তীয় গতির ক্ষেত্রে হয়। বৃত্তীয় গতির ক্ষেত্রে কোনো একটা বস্তু যখন মোশনে থাকবে, বৃত্তীয় গতিতে থাকবে, মনে করো গাড়ি নিয়ে তুমি রাস্তায় বেরিয়েছো, যখন বৃত্তীয় গতিতে তুমি কোনো একটা রাস্তায় টার্ন নেবে, টার্ন নেওয়ার ক্ষেত্রে আভ্যন্তরীণ, এটাকে তুমি টার্নের যদি বৃত্তচাপ পাবো, তাহলে আভ্যন্তরীণ দিকে এখানে তৈরি হবে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স এবং তার উল্টো দিকে তৈরি হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সের উল্টো ফোর্সটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, ফ্রিকশন ফোর্স আমরা জানি, অ্যাডহেসিভ ফোর্স আমি বলে দিলাম, আর এখানে অ্যান্সার হবে অবশ্যই কোহেসিভ ফোর্স। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো তো। আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 12 এর চারটা ফোর্স চারটা অপশনে আছে, এইভাবে পড়তে হয় অ্যাকচুয়ালি, তাহলে আমাদের খাটনিটা একটু কমে যায়। চারটা ফোর্স আমি এখানে বলে দিয়েছি, তোমরা পরে অবশ্যই একটু দেখে নেবে। অ্যাডহেসিভ ফোর্স আমি যা যা বলেছি সেগুলোই আছে। সেকেন্ড দেখো ফ্রিকশন ফোর্স, তারপরে দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স ডিউরিং সার্কুলার মোশন, নেক্সট দেখো কোহেসিভ ফোর্স। তোমরা পেজটাকে ফিক্স করে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13, when a moving bus stops suddenly the passengers are pushed forward because of, এটা জাড্ডো থেকে বা ইনার্শিয়া বা জাড্ডো থেকে কোশ্চেন। আমরা জানি জাড্ডো তিন ধরনের হয়, স্থিতিজাড্ডো, গতিজাড্ডো, আর একটা হচ্ছে অভিমুখ বরাবর যে জাড্ডো হয়, ইনার্শিয়া অফ ডিরেকশন। এখানে দেখো কি বলছে, when a moving bus stops suddenly, যখন একটা মুভিং বাস চলছিল সে যখন হঠাৎ থেমে যাবে, the passengers are pushed forward because of, যাত্রীগুলো সামনের দিকে ঝুঁকে যায়। ঠিক আছে, কেন ঝুঁকে যায়? বিকজ অফ ইনার্শিয়া অফ দ্য প্যাসেঞ্জার, গতিজাড্যের জন্য। কেন হয়? কারণ সেই মুহূর্তে বাস যখন হঠাৎ করে থামবে, বাসের আমরা যে বসে থাকি আমাদের সামনের অংশ বাস থামার সঙ্গে সঙ্গে রেস্টে চলে আসে।
সামনের অংশের সঙ্গে সঙ্গে রেস্টে চলে আসে, কিন্তু আমাদের উপরের পার্ট, আমাদের শরীরের উপরের পার্ট তখনও মোশনে থাকতে চায়। আমাদের শরীরের উপরের পার্ট তখনও মোশন বা গতিতে থাকতে চায়। সেই মুহূর্তে, তাৎক্ষণিক মুহূর্তে সে রেস্টে আসতে পারে না। সেই জন্য প্যাসেঞ্জার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় মাথায় লেগেও যায়। ইনার্শিয়া অফ প্যাসেঞ্জার্স, অ্যান্সার হবে অবশ্যই অপশন সি, ইনার্শিয়া অফ প্যাসেঞ্জার্স। ঠিক আছে, বোঝা যাচ্ছে আশা করি। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 বলছে liquid transmit pressure equally in all direction, this is known as। আমরা ডাইরেক্ট এটা পাস্কালস ল থেকে পাবো, অ্যান্সার হবে অবশ্যই পাস্কালস ল। পাস্কালস ল বলছে এই কথাটাই বলছে, কোনো একটা লিকুইডের মধ্যে যদি আমি প্রেসার ক্রিয়েট করি, তাহলে প্রেসারটা চারিদিকে ছড়িয়ে যাবে, ঠিক আছে। লিকুইড ট্রান্সমিট প্রেসার ইকুয়ালি ইন অল ডিরেকশন, দিস ইজ নন এজ, এটা পাস্কালসের সূত্র, ডাইরেক্ট সূত্র থেকে কোশ্চেন। অ্যান্সার হবে অবশ্যই অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। an electric bell is placed inside a bell jar, বেল জারের মধ্যে, একটা বেল জারের মধ্যে আমি ইলেকট্রিক বেল একটা রেখেছি, which is connected in a vacuum pump, একটা ভ্যাকুয়াম পাম্পের সঙ্গে বেল জারটা কানেক্টেড। when the bell jar is completely evacuated, যখন বেল জারটাকে কমপ্লিটলি বায়ুশূন্য করা হবে, then loudness of the sound, খুব ভালো কোশ্চেন একটা কনসেপ্ট থেকে, the loudness of the sound, সাউন্ডের লাউডনেস এর কি পরিবর্তন হবে। অপশন এ রিমেইন আনচেঞ্জড, অপশন বি উইল ডিক্রিজ, অপশন সি উইল ইনক্রিজ, অপশন ডি নো সাউন্ড ক্যান বি হার্ড। আমরা জানি যে এখানে যেটা হচ্ছে যে বেলজারের থেকে সাউন্ড আসবে কি আসবে না, আসলে বেশি আসবে না কম আসবে জানতে চেয়েছে। কনসেপ্ট কিন্তু একটাই, যে সাউন্ডকে প্রপাগেট করতে গেলে, সাউন্ডকে চলতে গেলে অবশ্যই মিডিয়াম লাগবে। কি লাগবে? মিডিয়াম, মাধ্যম লাগবে। আমরা জানি যে সাউন্ড শূন্য মাধ্যম মানে একদম বায়ুশূন্য স্থানে যেতে পারে না, ঠিক আছে, বায়ুশূন্য স্থানে যেতে পারে না। বায়ুতে যদি যায় তাহলে হবে লেস, এর ভেলোসিটি হবে লেস, কম। আর যদি কোনো সলিড সারফেসে যায়, কোনো কঠিন সারফেসের মধ্যে দিয়ে যায়, তাহলে এর ভেলোসিটি হবে ম্যাক্সিমাম, বেশি হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের মিডিয়ামটা হচ্ছে এখানে মেন কনসেপ্ট। এখানে যেহেতু তুমি বাতাসকে বের করে নিচ্ছ, তাহলে কোনো মাধ্যম সেখানে আর থাকছে না প্রোপাগেট হওয়ার জন্য, সেখানে অ্যান্সার হবে নো সাউন্ড ক্যান বি হার্ড, কোনো সাউন্ড আমি সেখানে পাবো না, ঠিক আছে। আশা করি 15টা কোশ্চেন আমরা সলভ করলাম, এভাবে চলতে থাকবে। আশা করি প্রত্যেকের কিছুটা হলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আর যারা এই পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করলে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেল ইংলিশ ফিউজকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটির শেষে অবশ্যই লাইক কমেন্ট করবে, ভালো লাগা খারাপ লাগা সবকিছুই করবে, সবকিছু দরকার, ঠিক আছে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত শেষ করি, পরের ক্লাসে মক টুতে আবার দেখা হবে।